কতদিন হলো হয়েছে? আমরা বলতে পারবো না, আমার বাপ ঠাকুরদারাও বলতে পারবেন না। মানে 100-200 বছর আগের? তো তা তো অবশ্যই। তখন মানে এখানে হচ্ছে হ্যাঁ নিজে হাতে পূজা, হ্যাঁ এখানে কোনো ব্রাহ্মণ নেই। হ্যাঁ। আর হচ্ছে কি আপনাদের নিজের যেই ঘর নেবে, জল ঢালবে, ঢেলে নিয়ে জল দিয়ে গিয়ে বাবার মাথা ঢাললে, ঢেলে তারপরে পূজা দিবে। জায়গাটা দেখেই বুঝতে পারছেন এটা কোনো একটা মন্দির। হ্যাঁ, আজকে দক্ষিণ চব্বিশ পরগনার ঝাকুরবেড়িয়া গ্রামের অন্তর্গত যাব বাবা বড় কাছারি বাবার মন্দিরে। এই জায়গাটি অত্যন্তই জাগ্রত। কিভাবে গেলাম, কোথা থেকে কি চেঞ্জ করলাম, কত খরচ পড়লো, কোথায় খাওয়া দাওয়া সারলাম, সবটা জানতে অবশ্যই দেখতে থাকুন এই ভিডিওটা পুরো। তাই একটু স্কিপ না করে দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। সো আজকে আমি চললাম বজবজে। এখানে বজবজ থেকে আমাকে আরও বেশ খানিকটা যেতে হবে। এখন আছি শিয়ালদা সাউথ সেকশানে। এখান থেকে বজবজ লোকালটা ধরবো, দেন বজবজ লোকাল ধরে চলে যাব হচ্ছে বজবজ। তারপর সেখান থেকে নেমে কথা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে একটা বহু প্রাচীন একটা মন্দির রয়েছে, সেটাতেই আজকে যাচ্ছি। আজকে সোমবার, বাবার বার, তো সেই জন্যই আরও যাওয়া। তো ভিডিওটা পুরোটা দেখুন। তো ট্রেন এবার ছাড়বে, 10:50 টাইম ছিল, সেটা এখন অ্যারাউন্ড 11টা বাজে। এই ট্রেনগুলো একটু ডিলে করেই ছাড়ে, প্রত্যেকটা ট্রেনই 10 মিনিট লেট করে ছাড়ছিল। তো এই যদি লেট না হতো তাহলে আমি আজকে এই ট্রেনটা পেতাম না। এরপরের ট্রেন আবার 1 ঘন্টা পরে। দক্ষিণ চব্বিশ পরগনার এই মন্দিরটি অনেকটাই দূরে বজবজ স্টেশন থেকে, তাই আপনারা চাইলে একটু সকাল সকালও আসতে পারেন। আমি একটু বেলা করে গেছিলাম যাতে অফিস টাইমটা টপকে গেলে একটু ফাঁকা পাবো, সেই হিসেবে ট্রেনটা একদমই খালি ছিল। তো কেউ যদি মনে করেন যে গরম পড়ছে তো একটু সকাল সকাল যাব, তাহলে বলবো 8টার আগে যান শিয়ালদাতে। সেখান থেকে ট্রেনে করে সোজা চলে আসুন কমাকাতর বজবজ। বেশি একটা সময় লাগে না, 45 মিনিট। আর মাঝেরহাটে একটু দাঁড়িয়ে ছিল। ওভারঅল জায়গাটা বেশ ভালোই, সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। তো বজবজ থেকে নেবে আপনারা অটো, সামনেই অটো স্ট্যান্ড আছে, পেয়ে যাবেন। ওখান থেকে যাবেন চড়িয়াল মোড়, দেন চড়িয়াল মোড় থেকে একটু হেঁটে এগিয়ে আর একটা অটো স্ট্যান্ড পাবেন বাঁকড়াহাট যাওয়ার। তো চড়িয়াল মোড় অব্দি যেতে নেবে 15 টাকা, আর বাঁকড়াহাট অব্দি যাওয়ার যেটা নেবে সেটা হচ্ছে 25 টাকা, মোট 40 টাকা। আমি সেসবের দিকে না গিয়ে সোজা চলে যাই স্টেশন থেকে বেরিয়ে একটু হেঁটে ডাইরেক্ট কিছু পাওয়ার জন্য। তো আমাকে একজন বললো যে আপনি যদি বজবজ স্টেশন থেকে নেমে ডান দিকে যান, কিছুটা হাঁটলে রেলগেট ক্রস করে ওখানে অনেকগুলো ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন। তো ম্যাজিক গাড়িতে করে আপনি যদি উঠে পড়েন তাহলে তাড়াতাড়ি আপনি চলে যেতে পারবেন, ওঠানামা করতে হবে না। তো সেই মতো আমি ম্যাজিক গাড়িতে করে চলে যাই। সো ফাইনালি আমি চলে এসেছি এখন বজবজ কমাকাতারু স্টেশন। শিয়ালদায় টাইম ছিল 10:50। শিয়ালদা থেকে ছেড়েছেই 11টা 15 নাগাদ করে। 45 মিনিট পর 12টার সময় ঢোকালো এই বজবজ লোকাল। তো এবার এখান থেকে আমাকে দেখি কীভাবে কি যাওয়া যায়। তো এখন বজবজে নেমে এখান থেকে একটা ম্যাজিক গাড়ি পেয়ে গেছি। এটা ডাইরেক্ট বাঁকড়াহাট নিয়ে যাবে। বাঁকড়াহাট থেকে টোটো করলে আমি চলে যাবো বড় কাছে। অ্যাকচুয়ালি অটো করে গেলে দুবার পাল্টাতে হয়, তো জিজ্ঞেস করছিলাম ডাইরেক্ট কিছু আছে নাকি বাঁকড়াহাট যাওয়া। তো দেখলাম এখানে অটো ছাড়াও কিছু ম্যাজিক গাড়িও ছাড়ছে। এটা প্ল্যাটফর্ম থেকে নেমে ডান দিকে যেতে হয়েছে গেট টপকে। সুবিধা এটা, একটা গাড়িতে টানা হয়ে যাচ্ছে। সময় হয়তো একটু 10 মিনিট বেশি লাগতে পারে, কিন্তু একবারে বসে চলে যেতে পারবে। ওটা নামা করারও খুব একটা সমস্যা নেই, কিছু নেই। উপরের দিকে গাড়িও খালি আছে। এখান থেকে প্রায় 50 মিনিটের কাছাকাছি লাগবে বাঁকড়াহাট যেতে। ভাড়া নিচ্ছে 27 টাকা। এখানে রাস্তা অত্যন্তই জঘন্য, বলে লাভ নেই, খুব বাজে রাস্তা। ডায়মন্ড হারবার লোকসভা আন্ডারে পড়লেও বজবজ স্টেশন থেকে চড়িয়াল মোড় অব্দি তাও একরকম। চড়িয়াল মোড়ের পর যখন রাস্তাটা বাঁ দিকে টার্ন নিল, মানে কি বলবো, অবস্থা খুবই খারাপ। সামনের দিকে আমি বসে যাচ্ছিলাম ঠিক আছে, কিন্তু ফেরার সময় আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। একে তো দুপুরের দিকে গাড়ি খুব একটা পাওয়া যায় না, বেলার দিকে মানে তখন এই বিকেল হয়ে গেছিলো। তো যাওয়ার সময় আমার মোটামুটি 45 মিনিট থেকে 50 মিনিট মতো সময় লেগেছিল। একটু বলে রাখি যে এটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আন্ডারে পড়ে। সবচেয়ে সহজভাবে বললে আপনারা ডায়মন্ড হারবার রোড ধরে যারা মাঝেরহাট, বেহালা, তারাতলা হয়ে আসছেন, বাই রোডও আসতে পারেন, কলকাতা থেকে 30 কিলোমিটার। আর বজবজ থেকে গেলে বাওয়ালি রাজবাড়ির উপর দিয়েই যাওয়া হচ্ছে। খুবই পপুলার জায়গা হচ্ছে বাওয়ালি রাজবাড়ি, তারপরেই পড়ছে এই বড় কাছারি মন্দির। সো এখন আমি বাঁকড়াহাট মোড়ে নামলাম। দেন সেখান থেকে একটা রাস্তা বাদিকে চলে গেছে, যেটা বাঁকড়াহাট হাই স্কুলের সামনে দিয়ে যাচ্ছে। ওই রাস্তাটা দিয়ে সোজা হাঁটছি। এখানে ভ্যান পাওয়া যায়, 10 টাকা ভাড়া নেয়, কিন্তু এখানে নাকি রাস্তা বন্ধ আছে, রাস্তার কাজ চলছে।
তাই ভ্যান হাফ রাস্তা যাবে, আদারওয়াইজ অনেকটা ঘুরে, প্রায় ডবলের বেশি রাস্তা ঘুরে যাবে, আর তাতে সময় লেগে যাবে প্রায় আধ ঘন্টার কাছাকাছি। তো আমাকে ভ্যানে যারা চালাচ্ছে তারাই বললো যে আপনার অনেকটা দেরিও হবে, তার চেয়ে আপনি এই 1 কিলোমিটার ভেতরে শর্টকাট রাস্তা, যেটা আমরা আগে ভ্যান নিয়ে যেতাম, সেটা এখন বন্ধ আছে যেহেতু, সেই জন্য আপনি ওটা দিয়ে চলে যান, হেঁটে আপনার তাড়াতাড়ি হবে। তো দ্যাটস ওয়াই আমি এখন আসছি। একটু বলে রাখি, মোটামুটি আমি যেটা বুঝলাম যে বড়গাছাড়ি বাবার মন্দির যেটা রয়েছে সেটা যাওয়াটা খুব একটা ডিফিকাল্ট নয়। বজবজ থেকে নেমে ম্যাজিক গাড়িগুলো 15 মিনিট ছাড়া চলছে, ওই গাড়িতে চাপুন, অ্যাপ্রক্স 45 মিনিট থেকে 50 মিনিট মতো টাইম লাগছে, চলে আসছে। এসে বাঁকড়াহাট থেকে নামবেন, হাঁটুন অথবা ভ্যান করুন, চলে আসুন। আদারওয়াইজ আপনারা মাঝেরহাটেও নেমে যেতে পারেন। মাঝেরহাট থেকে 75 বলে একটা বাস চলছে নাম্বারের, সেই বাসে করে 40 মিনিট মতো লাগে, দেন ওটাও বাঁকড়াহাটে নামাবে। তো গড়পড়তা দেখতে গেলে মাঝেরহাট দিয়েও যাওয়া যায় অথবা এটা দিয়েও যাওয়া যায়, আর অটো তো রয়েইছে। অটো হলে দুবার পাল্টাতে হচ্ছে, সময় আরেকটু বেশি লাগতে পারে, প্লাস অটো বাঁকড়াহাটের অনেকটা আগে নামাবে, মানে মিনিট 5 আগে নামিয়ে দিচ্ছে। তো সব মিলিয়ে দেখতে গেলে আমি জাস্ট কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম যে আর কোনো অপশান আছে নাকি, তারাই বললো যে ম্যাজিক গাড়ি করো, তাড়াতাড়ি হবে। আর হ্যাঁ, বলে রাখি, এটা কিন্তু আপনার বাওয়ালি রাজবাড়ি যেটা রয়েছে তার ওপর দিয়ে আসছে। বাওয়ালি মোড় পড়বে, বাওয়ালি বাজার, সেখান থেকে বাদিকে গেলে রাজবাড়ি, আর এটা হচ্ছে তারপরে। সো একদমই দক্ষিণ 24 পরগনার পুরো ইন্টেরিয়ার এরিয়া, বাঁকড়াহাট এরিয়ার, সেটা অনেক ফার ডেভেলপড। মনে হবে না যে আমি কোনো পঞ্চায়েত এরিয়া বা কোনো একদম ইন্টেরিয়র এরিয়াতে চলে এসেছি। রাস্তাঘাট ভালো, অসুবিধা নেই, তবে ইন বিটুইন চড়িয়াল মোড়ের পর থেকে বাঁকড়াহাটের রাস্তা খুবই খারাপ। রাস্তা মানে আলো ঠালোও নেই, যা বুঝলাম, দিনের বেলাতে আসছিলাম যা দেখতে পাচ্ছিলাম, মানে ওটা একদমই পুরো ভাঙাচোরা রাস্তা, সময়টা ওই জন্যই আরও বেশি লাগছে। তো এবার বেশি আর দূরে নেই, বড়গাছাড়ি বাবার মন্দির যাই, দেখি। অনেক দিনের ইচ্ছা ছিল যাবো করে, যাওয়া হচ্ছিল না। গত সপ্তাহে শিবরাত্রি ছিল, আসবো করে হয়ে ওঠেনি। তো আজ সোমবার, ঠাকুর টেনেছে, চলে এসেছি সোজা হিসেব। রোডে করে যখন আপনারা আসবেন বাস বা নিজস্ব পার্সোনাল গাড়ি দিয়ে, তখন এই বড় একটা তোরণ পড়বে, দেন আমরা ভেতরে ঢুকে যাই। এই জায়গাটা বেশ সুন্দর, বলা চলে যে অনেকটা দূর, মানে মন্দির থেকে অনেকটা আগে থাকতেই দেখলাম এরকম ডালার দোকান, পূজা সামগ্রীর দোকান রয়েছে। প্রতিটা দোকানেই সামনের দিকে পার্কিং এরিয়া বা রেস্ট নেওয়ার একটা জায়গা রয়েছে। যারা গাড়ি নিয়ে আসছেন তারা কিন্তু এইসব জায়গায় যদি গাড়ি রাখেন, তবে প্রতিটা দোকান থেকেই গাড়ি রাখলে সেই দোকান থেকেই আপনাকে পূজা সামগ্রী জিনিস কিনতে হবে, আদারওয়াইজ আপনাকে গাড়ি রাখতে দেবে না। আর এরপর সামনের দিকে এগুলো দেখতে পাবেন বেশ কিছু পূজা সামগ্রীর দোকানে নিচে যারা দূর থেকে আসছেন তারা কিছুটা এই তক্তপোষগুলোতে বসে রেস্ট নিতে পারবেন, কেন এখানে আশপাশে আর কিছু বিশেষ হোটেল বা লজ বলে কিছু নেই। আর প্রতিটা দোকানে কিছু সাথে খাবারের জিনিস, যেমন মুড়ি, আলুর দম বা রুটি তরকারি অথবা কচুরি এসব পাবেন। এরপর আমি চলে যাই পূজা সামগ্রীর দোকানে, সেখান থেকে জিনিস নিয়ে ওখান থেকে বললো যে আপনি একটা ঘটে করে জল নেবেন, সামনে দুধ পুকুর আছে, এখান থেকে সবাই দণ্ডি কাটার জন্য আগে প্রথমে স্নান করছে, দেন তারপরে দণ্ডি কাটতে কাটতে বাবার মন্দিরে যাচ্ছে, অথবা যারা জল ঢালবেন তারা এখান থেকে জল তুলতে পারবেন। পুকুরটা বেশ বাঁধানো, মেনটেনেন্স আছে পিডব্লিউডি, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জল। এবং এখান থেকে আমি জল তুলে পূজা সামগ্রীর জিনিসগুলো নিলাম, আর এখানে কয়েকজন আছেন তারাই মহাকালে টিকা পরিয়ে দিচ্ছেন। তারপর এগোতে থাকি সামনের দিকে। মন্দিরটির বিশেষত্ব হলো যারা নিঃসন্তান বা যাদের সন্তান লাভ হচ্ছে না বিয়ের বয়স কয়েক বছর পরেও, তারা এখানে এসে যদি মানত করে যান, তাহলে তাদের 1 বছরের মধ্যে যদি সন্তান লাভ হয়, তখন তারা এখানে এসে দণ্ডি কেটে বা নিজেদের মনস্কামনা অনুযায়ী পুজো দিয়ে যান। আর প্রথমে যখন আসছেন তারা এই কাগজগুলোতে এখানে লিখে নিজেদের মনস্কামনা জানিয়ে যান। এই কাগজগুলো এখানকার সমস্ত দোকানেই পাওয়া যায়, এবং 10 টাকার বিনিময়ে একটি কাগজে একজন একটি মনস্কামনা লিখতে পারেন। আর টাইম এবং ডেটটা দিতে হয়। 1 বছরের মধ্যে যদি সেটা হয়ে যায়, তখন তাকে তলায় মেনশন করা আছে কাগজে, আপনারা এসে পুজো দিয়ে যাবেন। এবার কেউ দণ্ডি কেটেও পুজো দিয়ে যাচ্ছে। আমি প্রথমে ওখান থেকে জল তুললাম, এবং 70 টাকার একটা ডালা নিতে হয়েছিল, তাতে ধরুন বাতাসা, কিছু শুকনো প্রসাদ যেমন নকুলদানা ছিল, বেড়া ছিল, আর আকন্দর মালা, এইগুলো দিয়ে, যেহেতু শিব ঠাকুর, সেগুলো নিয়ে এলাম পুজো দিতে। তো এখানে রেস্ট্রিকশন রয়েছে, মোবাইল অ্যালাউড নয়। তো আমি মোবাইল অফ রেখে দিয়ে মন্দিরের ভেতরে ঢুকলাম। যেহেতু সোমবার,
মূলত শনি মঙ্গলবার ভিড়টা বেশি থাকে। সোমবারে গেছিলাম, সেখানে ঠাকুর মশাই নামগোত্র জিজ্ঞেস করে পুজো দিলেন, তারপর আমি জলটা ঢেলে দিলাম। দেন তারপর ওখান থেকে একটা কাগজ পাওয়া যাচ্ছিল, সেগুলোতে যে যার মতো মনস্কামনা লিখে আপনারা জমা করতে পারেন। তারপর আমি আশপাশটা ঘুরছিলাম। তো এবার আসি মন্দিরের ইতিহাস সম্বন্ধে। এই মন্দির কিভাবে কখন তৈরি হলো এবং কেন এই মন্দিরটি এত জাগ্রত, সেটা আগে সবার জানা দরকার। সময়টা 1788। সে সময় বাংলায় আলীবর্দী খাঁয়ের রাজত্বকাল, আর তার সাথে মহারাষ্ট্র বা তার আশপাশের মারাঠাদের আক্রমণ চারদিকে ছড়িয়ে পড়েছিল। মূলত মারাঠারা সে সময় মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছিল, আক্রমণ করছিল। তো এমন সময় মারাঠারা যখন রাজ্যে আক্রমণ করে, তখন এই দক্ষিণ চব্বিশ পরগনার ঝাকরপেড়িয়া অঞ্চলের, যেটা একটা সময় অবশ্যই সাবন রায়চৌধুরীদের তালুকদার ছিল, কিছু মানুষজন নিজেদের ঘরবাড়ি ছেড়ে এখানের একটি জঙ্গলের শ্মশানের ধারে এসে আশ্রয় নেয়। বেশ কয়েক বছর ধরে এই আন্দোলন চলছে, আক্রমণ চলছে। তো মানুষজন কি করবে, ঘরবাড়ি ছেড়ে এসে এই শ্মশানে আস্তানা নিয়েছিল। এবং তারপর যখন তারা দেখতে পায় যে এই মারাঠাদের আক্রমণ কমে গেছে, তো তখন যে যার মতো বাড়ি ফিরে যাচ্ছিলেন। তো এই যাওয়ার সময় দেখতে পেয়েছিলেন যে এখানে একটা শ্মশান সংলগ্ন আশপাশের জঙ্গলে একজন বাইরে থেকে তান্ত্রিক এসে থাকতেন। তো কিছু মানুষজন তার কাছে যেতেন এবং তাদের কাছে মানসকামনা বা তাদের কোনো সমস্যা থাকলে জানিয়ে আসতেন। তান্ত্রিক তাদের সমস্যাগুলো দূর করে দিত। তখন সেই তন্ত্র সাধনার উপর মানুষজনের একটা বিশ্বাস জন্মায়। এবার হঠাৎ করেই একদিন দেখতে পান যে সেই তান্ত্রিক মারা যান। মারা যাওয়ার পর সেই সব গ্রামের মানুষজন তার দাহ না করে তাকে এখানকার এই অঞ্চলে, মানে মাটিতে সমাধি দেন। সমাধি দেওয়ার কিছু বছর পর দেখতে পান যে সেখানে একটি গাছ জন্মেছে, একটি অশ্বত্থ গাছ। তারও কিছুদিন পর দেখতে পান সেখান থেকে একটি ত্রিশূল উঠে এসেছে। তো ব্যাপারটা মানুষজনের কাছে একটু অবাকই লাগে যে কি হচ্ছে। তারপর সে সময় গ্রামের মানুষজনদের কাছে স্বপ্নাদেশ আসে যে দেখতে পান যে এখানে নাকি তিনি বলছেন যে আমি ভূতনাথ। তো মানুষজন ভাবেন যে এটা আসলে হয়তো সেই তান্ত্রিকই তাদের স্বপ্নাদেশ দিচ্ছেন, এবং তিনি বলেছেন যে আমার কাছে সে যারা নিজেদের সমস্যার সমাধানের জন্য আসবি, আমি তাদেরকে সুরাহার পথ দেখিয়ে দেবো। তারপর মানুষজন তাদের কাছে যত সমস্যা আছে, সেই গ্রামের সেই সমস্ত মানুষজন একত্রিত হয়ে সেই বট গাছের তলায় বা অশ্বত্থ গাছের তলায়, মাফ করবেন, এসে জানিয়ে যেতে থাকেন। দেখতে থাকেন তাদের সমস্যাগুলো সুরাহা হয়ে যাচ্ছে। সে থেকে মানুষের মধ্যে একটা জন্মায় বিশ্বাস যে এই কাছারি, মানে যেখানে কোর্ট বা বলা চলে যে নিজেদের সমাধানের জন্য মানুষ যায়, সেখানে গেলেই হয়তো সমাধান পাওয়া যাবে। তো সেই ভূতনাথ কাছারির কাছে গেলে হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে। এবং তারপর থেকে বহু মানুষজন দূর দূরান্ত থেকে আসছেন এবং নিজেদের সমস্যার সমাধানের জন্য তিনি জানিয়ে যেতেন যে কি করলে সুরাহা পাওয়া যায়। এবং স্বপ্নাদিষ্ট হয়ে কিছুদিন পর বাওয়ালি রাজবাড়ির একজন মানুষ দেখতে পান যে ওই ভূতনাথ আসলে সেই তান্ত্রিকই। তিনি বলছেন যে আমি এখানে সারা জীবন থাকবো, যার যা সমস্যা হবে তারা এখানে এসে জানিয়ে যাবে, আমি তাদের সমাধানের পথ দেখিয়ে দেবো। সেই থেকেই এত বছর ধরে চলে আসছে যে এই বাবা ভূতনাথের কাছারি। কেন না, বাবা বড় কাছারি হচ্ছে এটাই, তিনি সবার বড়, এবং তিনি এখানে প্রত্যেকদিন সালসি সভা বসান, অর্থাৎ কাছারি। তাই সেখানে গিয়ে কিছু মানত করে আসলে তার সমাধান হবেই, তা পাওয়া যাবেই। সেই থেকেই মানুষের কাছে বিশ্বাস বাবা বড় কাছারি। এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানের এই কাগজগুলি সময় নির্দিষ্ট তারিখ দিয়ে লিখে আসলে 1 বছরের মধ্যে যদি সমাধান পাওয়া যায়, তারপর তারা মানুষ এসে নিজেদের দণ্ডি কেটে হোক বা বাতাসা দিয়ে হোক, যেভাবে হোক, পুজো ঠাকুরকে জানিয়ে যান যে হ্যাঁ আমরা তার সমাধানটা পেয়েছি। এই হলো বাবা বড় কাছারির উপাখ্যান। চালনা করে কি? ওখানে লোক, ওখানে কর্তৃপক্ষ লোক আছে, ওর মন্দির চলে, তারা চালনা করে। মানে কারো কি নিজস্ব জমি? নিজস্ব জমি। আর এই পুকুরটা? পুকুরটা জেলা পরিষদের জায়গা। মেন পুকুর পাড়টা, যেটা আর কি জেলা পরিষদের পুকুর, এটা যেটা খুব সুন্দর করে বাঁধানো রয়েছে। এই যে দেখা যাচ্ছে, এটা বসার মতো জায়গাও রয়েছে এই সাইডটাতে। এখানে হচ্ছে পুকুর ঘাটের বাইরের দিকটা বড় কাছারি মন্দিরের। এটা পুরোটাই সরকার থেকে পুরো বাঁধিয়ে দিয়েছে। হয়তো আরো 10 বছর পর জায়গাটা আরো ডেভেলপ হয়ে যাবে। গরমকালটা একটু চাপ, বাট বিকেলের দিকে আসলে জায়গাটা বেশ ভালো, সুন্দর। মন্দিরের উপর চারদিকে ঘুরে 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 দেবে, তাহলে আরেকদিন নিচে ঘুরবে।
তো মোটের উপর জায়গাটা বেশ ভালোই করেছে। আস্তে আস্তে ডেভেলপমেন্টের কাজ চলছে। পুরোনো একটা জায়গা, একটা ছোট পার্ক মতো করেছে, বসার মতো জায়গা রয়েছে। আর অবশ্যই তার সাথে বড় কাছারি মন্দিরের কিছু পুরোনো ইতিহাস ঐতিহ্য। আর পাশেই রয়েছে খাবারের হোটেল, নিরামিষ ভাতের হোটেল পেয়ে যাবেন বা কচুরি পরোটা এসবও পাবেন। যারা পুজো দিচ্ছেন, দণ্ডি কাটছেন, তারপর অনেকেই নিজেরা দেখলাম এই সমস্ত ডালার দোকানগুলোতে মুড়ি আলুর দমও খাচ্ছেন। আর এই সমস্ত দোকানগুলোতেই গোপাল এবং লক্ষ্মী ঠাকুরের মূর্তি পাওয়া যায়। যাদের ছেলে হয় তারা গোপাল দিয়ে পুজো দেন, আর যাদের মেয়ে হয় তারা লক্ষ্মী ঠাকুরের মূর্তি কিনে পুজো দিয়ে যান বাবা কাছারি বা বড় কাছারি বাবার কাছে। তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত এই ঠাকুরবেড়িয়া গ্রামের মধ্যে অবস্থিত এই বাবা বড় কাছারি মন্দির সত্যি জাগ্রত, এটাই আমার বিশ্বাস। কেন তো মানুষ দূর দূরান্ত থেকে আসছেন। এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় অনেক মন্দির নতুন হচ্ছে বটে, বাট তারপর সেগুলো নিয়ে অনেক এক্সপোজিং ভিডিও হয়, সেগুলো সত্যতা এখনো পর্যন্ত বিচার পায়নি। কিন্তু এই জায়গার মানুষের একটা বিশ্বাস রয়েছে। তাই কথাতেই আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। সো ভিডিওটা দেখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো।